নমস্কার। ভেবেছিলাম রাত্রি 9টার এপিসোড দিয়েই আজকের মতো পালা সাঙ্গ হবে, হলো না। তাই আবার ফিরে এলাম। আর এলাম শুধু না, একসঙ্গে 3টে খবর। সেই আগে যেরকম আমি 3-in-1 চালু করেছিলাম, আবার আজকে সেটাই করতে বাধ্য হচ্ছে। প্রথম খবরটি সুখবর না দুঃখের খবর আমি বলতে পারবো না, তবে খবরটি হলো কোচবিহারের সেই প্রবল প্রতাপশালী এসপি আজকেই নতুন একটা গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে চলে গেছে। মমতা ব্যানার্জি আর কিছু না হোক, বারবার আমি বলি, জনতার পালস খুব ভালো বোঝেন। তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন প্রধানত এক ঢিলে দুটো পাখি মারতে। 1 নম্বর, এই ঘটনায় তিনি যে দাদাগিরি করেছেন এবং সেই দাদাগিরির সীমানা সব সহ্যের সীমা অতিক্রম করে তেমন একটা রিপোর্ট এসপির বিরুদ্ধে পাঠিয়েছেন স্বয়ং জেলা শাসক। ফলে মুখ্যমন্ত্রীর পক্ষে এই সিদ্ধান্তটা নিতে খুব একটা দেরি করেননি, কিন্তু তার বদলি হিসেবে কলকাতা থেকে যাকে পাঠানো হচ্ছে তিনি ইউনিফর্ম পরা টিএমসি ক্যাডার বলেই সবার কাছে পরিচিত। তার মানে টার্নিং এ প্রবলেম ইন্টু অ্যান অপরচুনিটি ইজ সামথিং দ্যাট পলিটিশিয়ানস মে লার্ন ফ্রম দিস উইকেড লিডার। 1 নম্বর, এই দুর্বিনীত এসপিকে সরিয়ে দিয়ে কোচবিহারবাসীর মন জয় করলেন। 2, এই সুযোগে টুক করে একজন কর্তাবাজা পুলিশ অফিসারকে সেখানে পাঠিয়ে দিলেন যাতে নির্বাচনের সময় তার তদারকিতেই ভোটটা হয়। এবং যেহেতু তিনি নির্বাচনের মুখেই কয়েক মাস আগে মাত্র নতুন পদে গেলেন, অতএব তাকে নির্বাচন কমিশনও সরাতে পারবে না। খেলাটা, প্রতিটা খেলার পিছনে একটা রাজনৈতিক অঙ্ক থাকে। সেই অঙ্কটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ঠেকলেও রাজনীতির কারবারি যারা, তাদের মস্তিষ্ক ঠিক এইভাবেই চলে। সে মরুক গে যাক, গ্যারেজে যান না কোথায় যান সেটা তার ব্যাপার। দ্বিতীয় খবরটা কোনো খবরের কাগজেই বেরোয়নি। সেটা গতকাল রাতের ঘটনা, এবং ঘটনাটা যথেষ্ট উদ্বেগজনক। সেটা হচ্ছে গতকাল অনেক রাতে তিস্তা তোরসা এক্সপ্রেস যখন শিয়ালদামুখী এক্সপ্রেস আসছিল, হঠাৎ করে ফরাক্কার সাঁকোপাড়া স্টেশন থেকে ধুলিয়ান স্টেশনের মাঝে ওই ট্রেনের বাইরে থেকে একেবারে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু হয় ট্রেনের যাত্রীদের উপর। আজকাল ট্রেনের অধিকাংশ কামরাই এয়ার কন্ডিশন থাকে, ওই 2-1টি নন রিজার্ভ, নন এসি, তৃতীয় শ্রেণীর কামরা ছাড়া। সেই রকমই একটি কামরার জানালার পাশে একজন আদিবাসী মানুষ তার ফুটফুটে কোলের সন্তানকে নিয়ে বসেছিলেন। হবিত একটা পাথর এসে লাগে ওই বাচ্চাটার ঠিক চোখের তলায়। লাগার ফলে তার কি অবস্থা হয়েছে সেই ছবিও আমার কাছে আছে, কিন্তু দৃশ্যটা এতটা মর্মান্তিক এবং ইউটিউবের নিয়মকানুন বিরুদ্ধ যে আমি সেটা আপনাদের দেখাতে পারছি না। একজন আদিবাসী, তিনি বিহারের কাটিহার থেকে আসছিলেন ওই খাগড়াহাটে নামবেন বলে। ভোরবেলা সেখানে তার ইট ভাটার কাজে হাজিরা দেওয়ার কথা। ঝামেলা ঝক্কি এড়াতে এই সরল সাদাসিধে মানুষটি কোনো রকম পুলিশ কমপ্লেন্টের করেনি।
কেননা সম্ভবত তিনিও জেনে গেছেন পশ্চিমবঙ্গের পুলিশ ওই অঞ্চলে কারা থাকে এবং কারা পাথর নিক্ষেপ করতে পারে সে সম্পর্কে ওয়াকিবহাল, এবং তাদের বিরুদ্ধে বললেও কোনো ব্যবস্থা নেবে না। উল্টে এমনিতেই তো পাথর খেয়েছে তার নিরপরাধ শিশু, আর পুলিশে ছুলে 18 গা হয়ে যাবে। অতএব তিনি জাননি। কিন্তু তার চেয়েও দুঃখের কথা হলো আজ সকাল পর্যন্ত এই শিশুটিকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো লোক ছিল না। আমি যখন এই ভিডিও করছি তখন তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমরা তো শুধু নারী হেনস্থা আর কলকাতা বা তার সন্নিকটে ঘটা ঘটনাকে গুরুত্ব দিয়ে বিরাট করে ছাপাই বা ব্রডকাস্ট করি, কিন্তু এই রাজ্যের কোনো কোনো এলাকা যে একেবারে দুর্বৃত্তদের আখড়া বললেও কিছু বলা হয় না, ঘর ঘর ডাকাত, হর হর মহাদেবের মতো হয়ে আছে, এবং সেখান থেকে যখন যা খুশি করা সম্ভব, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা এর আগে কখনো শুনিনি। এই সব কিছুর পিছনেই জেনে রাখবেন একটা পরিকল্পনা আছে, একটা ছক আছে, গোলমাল পাকানোর ষড়যন্ত্র আছে, পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নেওয়ার ব্যাপার আছে। নইলে কেউ মধ্যরাত্রের পরে একটা যাত্রীবাহী ট্রেনের উপরে অকারণে ট্রেন লাইন থেকে পাথর ছুঁড়ে পাথর তুলে একেবারে বৃষ্টির মতো ট্রেনের উপর তা মারতে পারে? কোন লেভেলের আস্পর্ধা এবং ঔদ্ধত্য হলে একদল মানুষ উন্মত্ত জন্তুর চাইতেও খারাপ ব্যবহার করতে পারে, সেটা ভাবলেই তো আমার হাত পা সিঁধিয়ে আছে। আমার প্রশ্ন, আমি তো জায়গাটাকে চিহ্নিত করে দিলাম, পুলিশ কি আমার এই ভিডিও শোনার পরে সেখানে তল্লাশি চালাবে? কারা পাথর ছুঁড়েছে সেটা বার করবে? একটা অসহায় আদিবাসী শিশুর চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে যাদের জন্য, তাদেরকে কি চিহ্নিত করে সাজা দিতে পারবে? আমার মনে হয় না। আর এই ভবিতব্যটা আমার চাইতেও ভালো ওই আদিবাসী যুবা যিনি বিহারের কাটিহার থেকে এসে মুর্শিদাবাদে সামান্য ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন, তিনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন। তাই তিনি সাবধানের মান নেই মনে করে নিজের সন্তানকে আগলে ট্রেন থেকে নেমে পড়েছেন। তৃতীয় কাহিনীটি একটু বিস্তারিত বলবো, সেটা হলো বিএলও রহস্য। গতকাল আপনাদের বলেছিলাম, আর আমাদের এই ভিজুয়াল মিডিয়াকে তীব্র ভৎসনা করেই বলেছিলাম যে এরা কি জার্নালিজম করে না কি করে। আজকে সকালে দেখলাম বা জানলাম পশ্চিমবঙ্গের বৃহত্তম কাগজে, যে কাগজের একদা আমি একজন সক্রিয় কর্মী ছিলাম, তারা বিএলওদের নিয়ে একটা ছোট খবর চেপেছে, কিন্তু সেটা মেইন এডিশনে নয়, তাদের ওই মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত যে পাতা ফাতা আছে সেখানে একটা ছোট্ট খবর করে ছেড়ে দিয়েছে। আমি গতকাল আমাদের এই অডিও ভিজুয়াল মিডিয়ার সমালোচনা করেছি। এখন ভাবছি যে কাদের হাতে গিয়ে পড়েছে আনন্দবাজার কাগজের দায়িত্ব, যারা
কোন খবরের কি গুরুত্ব এবং কোথায় কিভাবে সেটা প্রকাশিত হওয়া উচিত সে সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞানই নেই, অথচ এরাই কাগজ পরিচালনা করে, লোকজনকে ধমক ধমক দেয়, এখানে সেখানে বাতেলা করে বেড়ায়। আর when the taste of the pudding is in eating, তখন দিনের সেরা খবরটা সব এডিশনে প্রথম পাতায় না চেপে মুর্শিদাবাদের খবর মুর্শিদাবাদের পাতাতেই যাবে বলে ছেড়ে দিয়েছে। অথচ ওই কাগজেরই প্রতিবেদক কিন্তু, তিনি কে আমি ঠিক জানি না, এখন তো সব অদল বদল হয়ে গেছে, ঠিক সাংবাদিকের কাজটি করেছেন এবং যে কাজটি করেছেন তা দিয়ে বিএলও রহস্যের একটা মস্ত বড় দিক উন্মোচিত হয়ে গেছে। তিনি তার নিজের জেলা মুর্শিদাবাদে 92 জন শিক্ষককে যে শোকজ করা হয়েছে তাদের নাম, দাম, ফোন নাম্বার সব কিছু সংগ্রহ করেছেন, তাদের কারো কারো সঙ্গে কথাও বলেছেন। তার চেয়েও বড় কথা, এদের শাস্তি দেওয়ার সুপারিশ কলকাতা থেকে চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে করা হয়নি। মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে এই নামগুলির আগে একটা ফরওয়ার্ডিং লেটার লিখে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন এই দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি কি লিখেছেন সেটা আমার কাছেও আজকে এসে পৌঁছেছে, আপনাদের একটু পড়ে শোনাই হুবহু, তাহলে চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর বিজেপি বলতে হয় বিজেপি এর পিছনে আছে, এইভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা অসহায় টিচারদের উপর আক্রমণ করছে, এইসব বাতেলা দেওয়ার আর কোনো সুযোগই পাবেন না। তিনি চিঠিতে কি লিখছেন? With due respect, I would like to bring to your kind notice that despite repeated directions from this office and necessary instructions issued through the concerned authorities, 92 numbers booth level officers under this district are still showing reluctance to perform their assigned duties as BLOs. It is pertinent to mention that earlier instructions were issued to the District Inspector of Schools, Murshidabad, for ensuring compliance by assistant teachers and other categories designed as BLO. However, these 92 incumbents continue to refuse / decline to accept their appointment as BLOs. It is also worth mentioning that if no exemplary action is taken against these reluctant officers, it may set a negative impact to the other BLOs of the same designation. In view of the above, I would like to request you to kindly take appropriate action against the said incumbents from your end to ensure strict compliance and smooth functioning of electoral roll-related works. A detailed list of the 92 reluctant BLOs is enclosed herewith for ready reference. সহজ ইংরেজিতে লিখেছেন, তাই আমি পড়লাম। সুতরাং চিত্রটা যেভাবে গতকাল পর্যন্ত প্রজেক্টেড হয়েছে, সত্যটা যে তা নয়। 600-র মধ্যে 92-এর ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, তাহলে
আমরা এই ইনফারেন্স টানতেই পারি যে বোধহয় সর্বত্রই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সুপারিশ করেছেন বলেই চিফ ইলেকট্রাল অফিসারের অফিস তাদেরকে কারণ দর্শাতে বাধ্য হয়েছে। সো ইট ইজ জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড। মমতা দেবীর প্রশাসন তারই রাজ্যের কয়েকশো জন অনিচ্ছুক শিক্ষককে শাস্তি দেওয়ার জন্য মনোজ আগরওয়ালের অফিসকে চিঠি লিখছেন। এটা যেমন উলট পুরাণের কাহিনী, আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য, কিন্তু এটাই ঘটনা। সেই 92 জনের তালিকাও আমি জোগাড় করতে পেরেছি। আমি তো এত তালিকা আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না। কয়েকটা নাম কোথায় নেই: লালগোলা, ভগবানগোলা 2, ভগবানগোলা 1, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, বহরমপুর, নবগ্রাম, খড়গ্রাম, বেলডাঙাতে অনেকগুলো, আবার বহরমপুর, ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জও অনেকে, সাগরদিঘি, লালগোলা, এইভাবে মানে গোটা জেলা জুড়েই যেসব মহকুমা আছে সেই সব মহকুমার অনেক শিক্ষক তাদেরকে যথাসময়ে নোটিশ দেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে বেঁকে বসেছেন। অতএব ছাত্ররা অসুবিধায় পড়বে, এই গল্পটা কিঞ্চিত অসার হয়ে গেল নাকি? কিংবা তৃণমূলের লোকজন বিরাট চমকাচ্ছে তাই তারা এ কাজ করতে রাজি নন? এই অভিযোগের পিছনেও সারবত্তা আর কিছু অবশিষ্ট থাকে কি? এই দৃষ্টান্ত থেকে আমার মনে হচ্ছে এই যে এসআইআর নিয়ে তৃণমূলের ব্যাঙাচিগুলো এত গ্যাঙর গ্যাং করছে, when it will come to the crunch, the district administrations will not only comply with ECI's order, but comply respectfully, faithfully, if not for anything else, for their own survival. নইলে মমতার জমানার কোনো জেলা প্রশাসক, যিনি জেলা শাসক বলে পরিচিত আইএস অফিসার, তিনি 92 জনের নাম পাঠিয়ে নির্বাচন কমিশনকে বলতে পারেন যে এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে যারা বিএলওর কাজ করতে সম্মত হয়েছেন তাদের উপর অশুভ প্রভাব পড়বে, যেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। সুতরাং রহস্যের কিছুটা কিনারা যদি বা পাওয়া গেছে, পুরোটা তো এখনো যায়নি। আজকে দিল্লিতে 2 দিন ব্যাপী সিইওদের বৈঠক শেষ হয়েছে। গোটা দেশে এসআইআর চালু হবে, বাংলাতেও হবে। ফলে আর বলা যাবে না বেছে বেছে দিদিকে টার্গেট করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই দৃষ্টান্ত যদি বাকি সমস্ত জেলা প্রশাসনও ফলো করে তাহলে এসআইআর করতে নির্বাচন কমিশনের
খুব একটা অসুবিধা হবে এ কথা মনে করারও কোনো কারণ নেই। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবে।